এই মুহূর্তে আমরা আরেকটি খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অনেকেই জানেন না কত বছর বয়সে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাওয়া যায়, কিংবা অনেকেরই প্রশ্ন আছে যে ডিসেবিলিটি এসএসডি ইনকাম কারা পেতে পারে, এবং যারা আমরা আমেরিকায় থাকি অনেকের বাবা মা এখানে থাকেন, তারা কিভাবে এসএসআই কিংবা এসএসডি এই বেনিফিট গুলোর সুবিধা নিতে পারেন। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সাথে আছেন আমার আরো একজন প্রিয় মানুষ, পারভেজ কাজী, এনরোল এজেন্ট কাকাতো এজেন্সি। শুরুতে একটু জেনে নিতে চাই, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। এবং আজকে বিষয়বস্তু আপনি বলেছেন, এটা যথার্থই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গ্র্যাজুয়ালি রিটায়ারমেন্ট এজের দিকে আগাচ্ছে আমাদের কমিউনিটি, এবং এটা এখন সকলেই আলোচনা করছে, এবং আমরা বছরে অনেকগুলো ফোন কল পাই এটা সংক্রান্ত। আমি শুরুতেই একটু পারভেজ ভাই জেনে নিতে চাই যে শব্দগুলো আমরা সবসময় শুনি, এসএসআই, এসএসডি, অনেকেই আমরা সেটি আবার জানি না, রিটায়ারমেন্ট বেনিফিটের সাথে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এই শব্দগুলো নিয়ে আমি শুরুতেই আপনার কাছে একটু প্রাথমিক ধারণা নিতে চাই যে এই শব্দগুলোকে আমরা কিভাবে আলাদা করব। ধন্যবাদ। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন সাধারণত 3টা কর্মসূচি অথবা 3টা বেনিফিট অফার করে থাকে। প্রথমটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট। এটা বলতে পারেন আপনি আপনার রিটায়ারমেন্ট বেসড বেনিফিট, এবং এটা আপনার 35 বছরের হাই ইনকাম গুলোকে একসাথে করে ওরা একটা অ্যাভারেজ ইন্ডেক্স মান্থলি ইনকামে এসে দাঁড়ায়, আর্নিংস এসে দাঁড়ায়, এবং সেটার উপর ভিত্তি করে আপনাকে রিটায়ারমেন্ট বেনিফিট দিয়ে থাকে। দ্বিতীয়টি হচ্ছে এসএসডিআই, সোশ্যাল সিকিউরিটি ডিসেবিলিটি ইনকাম। কেউ যদি এরই মধ্যে ওয়ার্কিং কন্ডিশন আছে, এর মধ্যে ডিসেবল হয়ে যায় স্বাস্থ্যগত কারণে, কোনো অ্যাক্সিডেন্টের কারণে, তাহলে তারা সোশ্যাল সিকিউরিটি ডিসেবিলিটি ইনকামের জন্য এলিজেবল হন, এবং এটার জন্য তাদেরকে কিন্তু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এবং এসএসডিআই বেনিফিট এই দুটো যোগ্যতার জন্য একটা বিশেষ পয়েন্ট আছে, যে সেটা হচ্ছে আপনার 40 পয়েন্ট ওয়ার্ক ক্রেডিট থাকতে হবে আপনার তহবিলে। যদি না থাকে তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই করেন না। আর তৃতীয়টি হচ্ছে সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম, এসএসআই। এটার জন্য কিন্তু ওয়ার্ক ক্রেডিটের দরকার নেই। এটার জন্য শুধু দরকার আপনি 65 বছরের ঊর্ধ্বে হতে হবে, এবং সেখানে আপনার ইনকাম এবং ফাইন্যান্সিয়াল রিসোর্স লেভেলের কিছু রিকোয়ারমেন্টস আছে। এবং আপনি যদি মনে করেন যে ফাইন্যান্সিয়ালি আপনি অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছেন, আপনার কোনো অ্যাসেট নাই, টাকা নাই, আপনার চলতে অসুবিধা হচ্ছে, এবং সেই সাথে মেডিকেলি আপনি এমন অবস্থায় আপনি খুব বেশি কাজও করতে পারেন না, খুব বেশি আর্ন করতে পারেন না, তাহলে আপনি কিন্তু সোশ্যাল সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম এটার জন্য এলিজেবল হবেন। এসএসআই যেটিকে আমরা বলছি, এক্ষেত্রে আমি একটু জেনে নিই, তারপরে আমি আবার ভাগ ভাগ করে একটু আলোচনা করব। বিশেষ করে আমাদের অনেকেরই বাবা মা, শ্বশুর শাশুড়ি, বয়স্ক যারা তারা আসেন আমেরিকাতে, তাদের কোনো কাজের ওই যে যেটি হয় যে আমাদের ক্রেডিট জমা দিতে হয়, ক্রেডিট জমা হওয়ার পরে যে কাউন্ট গুলো, তাদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। তো তাদের বেশিরভাগেরই প্রশ্ন যে তারা এসে সিটিজেনশিপ, কারণ এসএসআই এর জন্য সিটিজেনশিপ, নাগরিকত্বের প্রয়োজন হয়, তারপর পরেই কি তারা এসএসআই আবেদন করতে পারবেন কিনা? জি, তারা আসার আমরা সাধারণত রিকমেন্ড করে থাকি বছর খানেক পরে। উনাদের উচিত হবে যে উনারা এসএসআই এর জন্য এলিজেবল কিনা প্রথমে সেটা দেখতে হবে। যেহেতু এসএসআই প্রথমে যে জিনিসগুলো দেখে, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে কিনা, আপনার বার্থ সার্টিফিকেট আছে কিনা, এবং আপনার
এই লিগ্যাল রেসিডেন্সি অর্থাৎ গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপ আছে কিনা ইউএসএ তে। তারপরের পার্টে এসে ওরা দেখে আপনার ইনকাম কি এবং আপনার ফাইন্যান্সিয়াল রিসোর্স কি আছে এবং হোয়াট ইজ ইয়োর লিভিং অ্যারেঞ্জমেন্ট, আপনি কিভাবে থাকছেন এখানে। আপনি যদি ছেলে মেয়ের সাথে থাকেন তো ছেলে মেয়ে কি আপনাকে কিছু টাকা দিচ্ছে কিনা, সাহায্য করছে কিনা, যদি করে থাকে সেটা কিন্তু আপনার ইনকামে ওরা দেখে। ধরেন আপনি একটা বাসায় আছেন, খাওয়া দাওয়ার দায়িত্ব ছেলে মেয়েদের সাথেই খাচ্ছেন, অতএব আপনার নিজস্ব কুকিং অ্যারেঞ্জমেন্ট নেই, তো ওরা ধরে নিচ্ছে যে ওই জায়গাটায় আপনি একটা সাপোর্ট পাচ্ছেন ফ্রম ইয়োর ওন ফ্যামিলি মেম্বার এবং ওটার একটা ভ্যালু ওরা ধরে নেয় এবং ধরে নিচ্ছে দিস ইজ ইয়োর ইনকাম। ঠিক তেমনি আপনি থাকছেন হয়তো বেসমেন্টে অথবা একটা রুমে, ইউ ডোন্ট পে রেন্ট, কিন্তু আপনি যদি বলতে পারেন অথবা প্রুফ করতে পারেন যে আমি বর্তমানে রেন্ট পে করছি না, কিন্তু যখন আমি বেনিফিট পাবো আমাকে রেন্ট পে করতে শুরু করতে হবে, আমি তাদের বাসায় আছি, তাদের সাহায্যে আছি, তারা এখন রেন্ট নিচ্ছে না আমার কাছ থেকে, আমি হয়তো দেশের থেকে অল্প কিছু টাকা নিয়ে এসেছিলাম মাইগ্রেশনের সময়, কিন্তু পরবর্তীতে আমি যখন বেনিফিটের জন্য এলিজিবল হব, আমি বেনিফিট পেতে থাকব, তখন আমাকে তাদেরকে $400 $500 হোয়াট এভার ইট ইজ, এটা আমাকে পে করতে হবে। তখন ওই আপনার এটা ইনকামে যেটা ধরা হয়েছিল ওটা মাইনাস করা হবে এবং ওইটা আপনার লায়াবিলিটিতে আসবে যে আপনাকে $500 পে করতে হবে, এটা আপনার বেনিফিটকে বাড়াতে সাহায্য করবে। ঠিক তেমনি কুকিং অ্যারেঞ্জমেন্ট, যদি বলেন যে আমরা আমাদের জিনিস নিজেই কিনি, কিচেন একটাই কিন্তু আমরা সেপারেটলি রান্না বান্না করি এবং ওরা করে সেপারেট, এবং এগুলোকে যদি প্রমাণ করতে পারেন তাহলে সেখানেও আপনার বেনিফিট কিছুটা বেড়ে আসবে। এখানে রিকোয়ারমেন্টস হচ্ছে এরকম যে আপনার রিসোর্স লেভেলকে ওরা খুব গুরুত্ব সহকারে দেখে। যদি সিঙ্গেল হন তাহলে আপনার ব্যাংকে 2000-এর বেশি থাকতে পারবে না। আমরা সবসময় রিকমেন্ড করি ট্রাই টু কিপ 1500 or less, এবং ম্যারিড ফাইলিং জয়েন্ট হলে এটা 3000-এর উপরে কোনো অবস্থাতেই যেতে পারবে না, তাহলে আপনি ইনএলিজিবল বলে গণ্য করা হবে। এক্ষেত্রে আমি আরেকটি ছোট প্রশ্ন করে ফেলি, কারণ এসএসআই সর্বোচ্চ বেনিফিটে এখন $1000 সামথিং, এটি সবাই পাবেন আপনি বলছিলেন, ক্যালকুলেশন করা হয় রিসোর্সের। তো আর কিসের মাধ্যমে এটি গণনা করে দেয়া হচ্ছে যে আপনি সর্বোচ্চ বেনিফিট পাবেন কি পাবেন না? সর্বোচ্চ বেনিফিট আপনি পাবেন কি পাবেন না এটা কিন্তু ডিসাইড করবে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন। আপনি তাদের উপর ছেড়ে দিতে হবে, তারা সব ইনফরমেশন অ্যাকুমুলেট করবে এবং অ্যাকুমুলেট করার পর আপনি কোন সিটিতে থাকেন এটাও কিন্তু দেখা হয়, এবং সেখানে অ্যাভারেজ একটা রুমের ভাড়া কত, ওখানে লিভিং কস্ট কত, ওখানে ফুড অ্যান্ড মিলসে কত সাধারণত খরচ হয়ে থাকে একজনের, অথবা যদি দুজন বাবা মা দুজনেই ক্যান্ডিডেট হয়ে থাকেন, এটার উপর ভিত্তি করে এটা ডিসাইড হয়ে থাকে। এবং এখানে ম্যাক্সিমাম যেটা দেওয়া হচ্ছে একজনকে about $1000, আর যদি ম্যারিড ফাইলিং জয়েন্ট হয় অথবা কাপল হাজবেন্ড এন্ড ওয়াইফ দুজনেই অ্যাপ্লাই করছেন তাহলে ওরা অ্যাপ্রক্সিমেটলি 1500-এর মতো এলিজেবল হন, এটা ম্যাক্স অ্যামাউন্ট। কিন্তু অনেক সময় দেখা গেছে ওদের ক্যালকুলেশনটা অনেক বিশদ, এবং এটা নিয়ে কথা বলতে গেলে আমার দর্শকরাও বুঝবেন। সেটি না, আমি শুধু সাধারণভাবে একটু ধারণা দিয়ে দিলাম, কারণ আজকে মূলত আমরা সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের আরেকটি যেটি বড় অংশ সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি